পিয়াস ভাইয়ার বিয়ের কথা পূর্ব থেকেই কি তুমি জানতে অন্ত? অন্তিক মিষ্টির কাছে এগিয়ে আসে, কাঁধ থেকে বাচ্চাকে মিষ্টির কোলে তুলে দিয়ে বলে, 2 মাস আগে জেনেছি। ভাইয়া যখন মোল্লা বাড়িতে ছিল তখন। বলতে পারো চুরি করে কথা শুনে সব জেনে ফেলেছি। পান্না মানে তিয়াস ভাইয়ার মেয়ের সেদিন প্রচণ্ড জ্বর ছিল। হাস্যোজ্জ্বল রসিক মানুষ যে কাউকে এত ভালোবাসতে পারে সেদিন জেনেছিলাম। সেদিন চাচি ভাইয়াকে বাড়িতে থেকে যেতে বলেছিল। যেহেতু ভাইয়ার বিয়ের ব্যাপারে কেউ জানে না, তাই ভাইয়া সেদিন কোনো অজুহাতেও সেদিন বের হতে পারছিল না। চাচি সর্বদা ভাইয়ার আশেপাশে ঘুরঘুর করছিল। বাচ্চার জন্য যখন ভাইয়া ফোনে ভাবির সাথে কথা বলছিল, তখন আমি শুনে ফেলি। ভাইয়া ঘরের সব কিছু তছনছ করে ফেলছিল। তখন আমি এসে হাজির হই। ভাইয়ার হাত ধরে বাড়ির বাইরে পা রাখি। চাচি সেদিন আটকাতে এসেছিল। আমার শক্ত চাহনি দেখে কিছু বলতে পারিনি। সেদিনের পর থেকে ভাবি ও পান্নার সাথে প্রায়শই দেখা করে আসি। আজ মূলত তোমাকে দেখানোর জন্য ভাবিকে নিয়ে এসেছি। পুরো কথা শুনে মিষ্টি হেসে বলে, এই বাড়িতে আমার যেমন অধিকার আছে তেমন ভাবিরও। আজ থেকে ভাবি এখানেই থাকবে, সবাইকে আমি সামলে নিব, চিন্তা করো না। মিষ্টি পান্নাকে আফিয়ার কাছে দিয়ে উঠতে নিতে আবারও পড়ে যায়। আফিয়া এক হাতে মিষ্টিকে ধরে বলে, আরে উঠতে হবে না, তুমি বরং রেস্ট নাও। আমি পিয়াসকে কল করে আসতে বলি। যতটুকু জানি, আমার শাশুড়ি আমাকে একা পেলে কাঁচামরিচ গুঁড়ো করে আমাকে খাওয়াবে। আমি ভাই একা খেতে চাই না, পিয়াসকে সাথে নিয়ে খেতে চাই। আফিয়ার কথায় দুজনেই হাসে। আফিয়া চলে যেতেই অন্তিক মিষ্টির কাছে এসে বসে, কপালে হাত রেখে তাপমাত্রা বুঝতে চেষ্টা করে। জ্বর নেই, ঠান্ডাও নেই, কিন্তু মিষ্টির শরীরের দুর্বলতার কারণ কি? অন্তিক মিষ্টিকে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। মিষ্টিকে বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমাও চন্দ্র। ঘুম আসে না, একটা গান শোনাবে অন্ত? অন্তিক মিষ্টির মাথায় চুমে এঁকে গাইতে শুরু করে। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে, আসো ছোট্ট একটা গান করি। অসময়ে ঘুম না আসলেও মিষ্টি সময়টাকে খুব উপভোগ করে। দুপুরে আহারের সময় বাড়ির প্রতিটি সদস্য উপস্থিত হয়। মিষ্টির শরীর পূর্বের চেয়েও ভালো, তবে কতক্ষণ ঠিক থাকবে জানা নেই। নাজিমুদ্দিন নিশ্চুপে খাচ্ছে। পিয়াসের বিয়ের কথা এখানে আসার পূর্বেই মিষ্টি থেকে অবগত করেছে। নাজিমুদ্দিন প্রথমে মেনে নিতে অসম্মতি জানালে মিষ্টির ব্ল্যাকমেইলের কাছে হার মানে। মিষ্টি নাজমার ছবি দেখাবে বলে নাজিমুদ্দিনকে আশ্বাস প্রদান করে। নাজিমুদ্দিন খাওয়া শেষ করে বলতে শুরু করে, যা হওয়ার তা হইয়া গেছে। মেয়ে তো ডাক্তার হয়ে গেছে, আমাগর পরিবারে ডাক্তার কেউ নাই। পিয়াসের বউ না হয় ডাক্তার বউ হইয়া আমাগর মোল্লা বাড়িতে থাইকা যাইব। নাজিমুদ্দিনের কথা শেষ হতেই লালা বেগমের কণ্ঠস্বর শোনা যায়। সে চিৎকার করে বলে ওঠে, এই বিয়ে আমি মানি না বা। আপনার সব কথা রাখতে পারলেও এই কথা রাখতে পারুম না। আমার পিয়াসের লাইগা আমার বোনের মেয়েকে ঠিক করে রাখছি, তার সাথে পিয়াসের বিয়ে হবে। চিনি না জানি না, এই মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে মানতে পারবো না। তোমার মতামত জানতে চাই নাই বৌমা, এই বাড়িতে আমি যা বলি তাই শেষ কথা, এরপর আর কোনো কথা থাকে না। নাজিমুদ্দিনের হুঙ্কারে মোল্লাবাড়ির প্রতিটি দেয়াল কেঁপে ওঠে, সাথে বাড়ির প্রতিটি সদস্যেরও। নাজিমুদ্দিন চলে যেতে লায়লা বেগমের আত্মচিৎকার শোনা যায়। সে নিজের বুকে নিজে আঘাত করে বলতে থাকে, আমার কি হবে রে? আমার ভোলাবালা ছেলে ডাইনির পাল্লায় পড়ে বিয়ে করে নিছে রে। এত কষ্ট কইরা পোলাটারে মানুষ করলাম, প্রতিদান কি দিল এই মেয়ে? কই বাইর হও, আমার ছেলে আমার কথা শুনবে, তোমাকে আজই ডিভোর্স দিবে। জোরে চিৎকার করলে কি ছেলেকে ফিরে পাবে? লায়লা কাঠের কয়লা চাচি শাশুড়ি, তুমি বরং মেনে নাও, বিনা খরচে ডক্টর বউ পেলে, সাথে কিউট নাতনি। তোমার ভাগ্য কত ভালো দেখলে চাচি শাশুড়ি। নাতনির ন্যাপকিন পাল্টানোর মতো মহৎ কাজও তোমার করতে হলো না। এর চেয়ে সুখ কই পাবা? আগুনে ঘি ঢেলে মিষ্টি মুচকি হাসছিল। তখনই লায়লা বেগম রেগে মেগে তেড়ে আসে। মিষ্টির হাত শক্ত করে ধরে বলে, তুই সব নষ্টের মুখ। এই বাড়িতে পা ফেলার পর থেকেই আমার জীবন থেকে সব সুখ চলে যাচ্ছে। আমার মেয়ে যেখানে প্রতি মাসে বাড়িতে আসতো, সে এখন 3 মাসেও ফিরে না। আমার সোনার টুকরা ছেলে বিয়ে করে ফেললো, সব তোর জন্য। অলক্ষী মেয়ে, সব তোর জন্য। বিয়ে তো আরো 4 বছর আগেই করে নিয়েছে পিয়াস ভাই, মিষ্টিকে দোষারোপ কেন করছো চাচি? অন্তিকের কথায় চাচি মিষ্টির হাত ছেড়ে দেয়।
তিনি তখনও রাগে ক্ষুব্ধ। প্রত্যুত্তরে বলে, তুই সব জানতি, খুব বউয়ের সেবা করা হচ্ছে তাই না? তোর মতো পুরুষেরা এটাই পারে। পারলে তোর বউকে তোর জীবনের সত্যিটা জানিয়ে দে, দেখা তুই কেমন পুরুষ। আসছে আমাকে জ্ঞান দিতে। সত্য মিথ্যা সব মিলিয়ে আমরা মানুষেরা বেঁচে আছি। তোমার 2 কথার ধমকে মিষ্টি আমাকে ভুল বুঝবে না চাচি। পরের বার আমার স্ত্রীকে আঘাত করতে আসলে তোমার মেয়ের মতো তোমাকেও বাড়ি ছাড়া করব বলে দিলাম। আফিয়া কায়েসের ঘরে জড়সড় হয়ে বসে আছে। সে একজন ডাক্তার হয়েও শাশুড়ির সামনে ছোট পিঁপড়ে। কায়েস বরাবরের মতো ঘরে বন্দি। পান্নাকে পেয়ে ঘর থেকে আজ বের হয়নি। মিষ্টি আফিয়াকে শ্বশুরের কাছে বসিয়েই খাবারের ঘরে এসেছিল। আফিয়া সবটাই শুনেছে। পিয়াস এখনো ফেরেনি, হয়তো আজ ফিরবেও না। লায়লা বেগমের রাগান্বিত দৃষ্টিতে ভস্ম হতে চায় না সে। ফিরোজ নামক মানুষটা বড়ই অদ্ভুত। মিষ্টি এই মানুষটার মাঝে অন্যরকম হিংস্রতার আভাস পেয়েছিল সেদিন, যেদিন লায়লা বেগমের ঘরে রাতের আধারে সে চুপি চুপি এসেছিল। যদি সেই রাতে মিষ্টি তাকে চিনতে পারেনি, কিন্তু মিষ্টিকে দোষারোপ করার জন্য লায়লা বেগমকে প্রহার করার পর সে বুঝতে পেরেছিল যে রাত্রির সেই মানুষটা ফিরোজই। কিন্তু বিবাহিত স্ত্রীর নিকট আসাতে তার এত লুকোচুরি কেন? প্রশ্নটা মাথায় আসলেও ব্যাখ্যা পায়নি আজও। সকালে লায়লা বেগমের আত্মচিৎকারে মিষ্টি ও অন্তিকের ঘুম ভাঙে। সিঁড়ি ডিঙিয়ে নিচে আসতে নাজিমুদ্দিনের ঘর থেকে আওয়াজ ভেসে আসে। মিষ্টি দুর্বল শরীরে সেদিকে এগোয়। নাজিমুদ্দিনের দেহখানা নিথর হয়ে পড়ে আছে জমিনে, চোখ দুটো খোলা, হাত দুই মুষ্টিবদ্ধ করা। মিষ্টি দাদা বলে চিৎকার করে ওঠে। অন্তিককে দেয়াল ঘেঁষে বসে মাথায় হাত দেয়। কিভাবে হলো এমন? নাজিমুদ্দিন কি কোনো অসুখে মারা গেছে, নাকি কেউ মেরে ফেলেছে? মিষ্টি নাজিমুদ্দিনের পাশে এসে বসে। সে এখনো হতভম্ব। চোখের সামনে নাজিমুদ্দিনের এহেন অবস্থা দেখে তার বিশ্বাস হচ্ছে না। সে নাজিমুদ্দিনের পাশে বসে বলতে থাকে, দাদি বলেছিল তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। তোমার জন্য একটা পার্টি বুনেছে দাদি, তোমাকে সেখানে বসিয়ে খেতে দেবে। এমন শখ দাদির, তুমি পূরণ করবে না? তোমার নাজমা তোমার পথ চেয়ে আছে। দাদা ও দাদা, দাদা ও দাদা, ওঠো না। বড়ই পাতা উষ্ণান ঘাস দিয়ে গরম পানি জাল দেওয়া হচ্ছে। মহিলারা এক ঘরে বসে দোয়া, ইউনুস ও ইয়াসিন সূরার খতম পড়ছে। সুগন্ধি সুরমা সাদা কাফন তৈরি করা হয়েছে মৃত ব্যক্তিতে পরিধানের জন্য। আগরবাতি প্রজ্বলিত করা হয়েছে মায়াতের মাথা ও পায়ের কাছে। মোল্লাবাড়িতে কান্নার রোল পড়েছে। পারিবারিক গোরস্থানে কবর খোঁড়া হচ্ছে। কায়েস দাঁড়িয়ে থেকে কবর খোঁড়ার কাজ দেখছেন। একদিন তারও এই ঘরের বাসিন্দা হতে হবে। শুধু কায়েস নয়, প্রতিটা মুসলমানেরই একদিন এই ঘরেই শেষ ঠিকানা হবে। মিষ্টি বিছানায় শায়িত অবস্থায় পড়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে শরীর দুর্বল হয়ে গেছে। আফিয়া মেয়েকে কোলে নিয়ে মিষ্টির পাশে বসে আছে। মোল্লাবাড়িতে পা রাখার পরদিনই সে এমন ঘটনা ঘটবে তা প্রত্যাশা করেনি সে। লায়লা বেগম নিজের ঘরে বিলাপ করছেন। কলি সকালেই চলে এসেছে, মাকে সান্ত্বনা দিচ্ছে। বসার ঘরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন ফিরোজকে সান্ত্বনা দেওয়ার জন্য। অন্তিক ও পিয়াস ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে সকলের কথোপকথন শুনছে। মসজিদের ইমাম নাজিমুদ্দিনের গোসল কার্য সম্পন্ন করেছেন সবে। এখন শুধু নির্দিষ্ট সময়ের অপেক্ষা। এরপরই নাজিমুদ্দিনের শেষ ঠিকানায় চিরনিদ্রায় শায়িত করা হবে। অন্তিকদের বাড়ির প্রধান ফটকে 2 জন মহিলার আগমন ঘটে। একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা, অপরজনকে দেখে অনুমান করা যাবে না। বৃদ্ধার সাথে আগমনকারী অতিথি নিজের আপাদমস্তক কালো বোরখার আড়ালে আবদ্ধ করে রেখেছেন। তিনি বৃদ্ধাকে ধরে ধরে বাড়িতে প্রবেশ করেন। অন্তিক সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আগমনকৃত বৃদ্ধা তার পূর্ব পরিচিত। তিনি মিষ্টির দাদি। বিয়ের দিন তিনি মিষ্টির হাত অন্তিকের হাতে তুলে দিয়েছিল। সময় অপচয় না করে অন্তিক সেদিকে এগোয়। বৃদ্ধার হাত সাবধানে হাত পর মুঠোয় ধরে শুধায়, এত কষ্ট করে এত পথ আসতে গেলেন কেন দাদি? চলুন আপনাকে ঘরে নিয়ে যাই। আমাকে নাজিম ভাইয়ের কাছে নিয়ে যাও নাচ জামাই। বৃদ্ধা থমথমে সুর শুনে অন্তিক হতভম্ব হয়। তার সাথে অন্তিকের দাদাকে নাজিম বলে সম্বোধন করায় অবাক হয় সে। আমরা সাধারণত আপনজনকে নাম ধরে সম্বোধন করতে পারি, অপরিচিতদের নয়। অন্তিক নাজমা অর্থাৎ মিষ্টির দাদিকে ধরে খাটিয়ার কাছে নিয়ে যায়। সাদা কাপড়ে আবৃত নাজিমুদ্দিনের চেহারা অনাবৃত করার সাথে সাথে মিষ্টির দাদি নুয়ে পড়েন। অন্তিক ভারসাম্য ঠিক রাখতে না পেরে খাটিয়ার পাশে বসে ক্রন্দনরত কণ্ঠে বলেন,
তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম না নাজিম ভাই, আমাকে ক্ষমা কইরা দিও তুমি। আমি তোমার লাইগা পার্টি বুনছি গো নাজিম ভাই। তুমি না যাইবা কইছিলা আমার হাতে সরিষা বাটা দিয়া ইলিশ রান্না খাবা, কেন চইলে গেলা আমার এই শাস্তি দেওয়ার লাইগা? সারা জীবনের কষ্ট কি কম ছিল নাজিম ভাই? অন্তিক মনোযোগ সহকারে মিষ্টির দাদির আর্তনাদ শুনে এতটুকু বুঝতে পারে তার দাদা মিষ্টির দাদির পূর্ব পরিচিত ছিল। অন্তিক দাদিকে শক্ত করে ধরে রাখে। বৃদ্ধা মহিলা তখনও বিড়বিড় করছে। নাজমার সাথে আসা আগন্তুক মহিলা এবার তার কাঁধে হাত রেখে মিষ্টির দাদি আগন্তুকের দিকে ফিরলে চোখ মুছে উঠে দাঁড়ায়। নাজিমুদ্দিনের দিকে পুনরায় ফিরে বলে, পরকালে আমগোর সাক্ষাৎ হইব তো নাজিম ভাই? কথাটা অন্তিকের বুকের মধ্যে লাগে। এত কষ্ট, এত হাহাকার, না পাওয়ার তীব্র যন্ত্রণা। অন্তিক নির্বাক দৃষ্টি ফেলে। নাজমা বেগম অন্তিকের উদ্দেশ্যে বলে, মিষ্টির কাছে লইয়া যাও নাজ্জামাই, মাইয়াটা কানলে অসুস্থ হইয়া পড়ব। নাজিমুদ্দিনকে কবরে চিরতরে শায়িত করে রেখে আসা হয়েছে। সবাই চলে আসলেও কায়েস ও অন্তিক কবরের পাশেই থেকে যায়। অন্তিক থেমে থেমে কাঁদছে। একাকিত্বের সময়ে আড়ালে আবডালে নাজিমুদ্দিন তাকে সাহস জুগিয়েছিল। লায়লা বেগম যখন তার দুই সন্তানকে আদর করত, অন্তিকের মন খারাপ হতো। নাজিমুদ্দিন তখন তাকে নিয়ে সারা শহর ঘুরত। কায়েসের কাছে অন্তিক যা না তা বলতে পারত, নাজিমুদ্দিনের কাছে তা বলতো। রুনা চলে যাওয়ার পর কায়েসের নিস্তব্ধতায় অন্তিকও আধারে তলিয়ে যাচ্ছিল। নাজিমুদ্দিন সেই জীবন থেকে তাকে বের করে সুন্দর জীবন দিয়েছিল। অন্তিকের ভাবনার মাঝেই কায়েস বলতে শুরু করে, আমি এতিম হয়ে গেলাম রে বাপ। অন্তিককে দীর্ঘশ্বাস ফেলে উদাস সুরে বলে, দাদা বলেছিল মা একদিন ফিরে আসবে। কত বছর হয়ে গেল তাই না বাবা? দাদাও চলে গেল, এখন আমায় কে আশায় রাখবে? বাবা ছেলের বুক ছারখার হয়ে যাচ্ছে একই কষ্টে। মৃত্যুর যন্ত্রণা যেমন কঠিন, অমৃত্যু তত কষ্টের। আমাদের প্রিয়জনেরা পৃথিবী থেকে বিদায় নিলেও আমাদের স্মৃতি থেকে বিদায় নেয় না। তাদের স্মৃতিচারণে আমরা আজীবন পার করতে পারি। মোল্লাবাড়িতে প্রবেশ করতেই কলি অন্তিকদের দিকে দৌড়ে আসে। বুকে হাত চেপে হাঁপাচ্ছে সে। হাতের ইশারায় দুই তলার দিকে করে বলে, ভাবি, ভাবির কি যেন হয়েছে? পিয়াস ভাই আর তার বউ হাসপাতালে নিয়ে গেল। উপরে বুড়ি মহিলা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। ভাবি বলে গেছে তোমাকে বুড়ি মহিলাকে দেখে রাখতে। একদিকে প্রিয়তমা স্ত্রী, অপরদিকে স্ত্রীর নিকটবর্তী আত্মীয়া, কাকে দেখবে অন্তিক? দোতলা সিঁড়ি ডিঙিয়ে তাদের ঘরে যেতেই মিষ্টির দাদির শুকনো মুখখানা দেখতে পায় অন্তিক। মাথার কাছে ভদ্রমহিলা বসে হাত পাখার বাতাস করছে। অন্তিকের পিছু পিছু কায়েসও ঘরে প্রবেশ করে। অন্তিক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে, দাদিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। বুঝান ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কায়েস মনোযোগ সহকারে কথাগুলো শুনে ভদ্রমহিলার দিকে তাকায়। আপাদমস্তক কালো কাপড়ে আবৃত নারীর কোনো কিছু দেখার সম্ভাবনা নেই। এই কণ্ঠস্বর কায়েসের খুব পরিচিত। অন্তিক হাঁপ ছেড়ে বাঁচে। এবার সে মিষ্টির কাছে যেতে পারবে। দাদির খেয়াল রাখার কথা বলেই আফিয়ার হাসপাতালের দিকে চলে যায় সে। অ্যাম্বুলেন্সের আওয়াজটায় অনেকের মনে আনন্দ বয়ে আনে, তো অনেকের মনে কষ্ট। হাসপাতালে পৌঁছালে স্বজনদের আহাজারি ও ডাক্তারদের অস্থিরতা দেখলেই অন্তর অশান্ত হয়ে যায়। কার ভাগ্যে সুখের ছন্দ আর কার ভাগ্যে দুঃখের ছোঁয়া কেউ জানে না। শহরের প্রাইভেট হাসপাতালে আফিয়ার চেম্বারে এসে উপস্থিত হয় অন্তিক। মিষ্টি তখন জুস খাচ্ছিল। আফিয়া সকল পরীক্ষা নিরীক্ষা করে মাত্রই কেবিনে বসেছে। অন্তিককে দেখে বলতে শুরু করে, এসেছো, ভালোই হয়েছে। মিষ্টিকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমি রিপোর্ট নিয়ে বিকেলে আসছি। অন্তিক মিষ্টির দিলে এগোয়। মিষ্টির দুর্বল হাসি বুকে গিয়ে বেঁধে তার। সে ভাবছে, এ কোন পরীক্ষায় ফেললো উপরওয়ালা তাকে। একদিকে প্রাণপ্রিয় দাদার ওফাত, অন্যদিকে স্ত্রীর অসুস্থতা। মিষ্টিকে পাজা কোলে তুলে কপালে অধর ছুঁয়ে দেয় অন্তিক। অপরাধী হয়ে বলে, আমি সত্যি অকর্মক স্বামী, তাই না চন্দ্রিমা? মিষ্টি অভিমানের সহিত উত্তর দেয়, এত দেরি করলে কেন অন্তু? অন্তিক পুনরায় মিষ্টির কপালে চুমু এঁকে বলে, সরি সোনা, আর এমন হবে না। মিষ্টি অন্তিকের বুকে মাথা গুঁজে বলে,
বাড়ি চলো অন্ত, তোমাকে মন ভরে দেখবো। মনে হচ্ছে তোমাকে 1000 বছর ধরে দেখি না। অন্তিকে দ্রুতগামী হাসপাতাল থেকে বের হয়ে আসে। পাড়াপড়শিদের প্রস্থানে লায়লা বেগমের কান্নাও থামে। সে বিছানায় আয়েশ করে বসে স্বামীর জন্য পান সাজাচ্ছে। ফিরোজ কপালে হাত রেখে শুয়ে আছে। বাড়ির প্রধান মাথা যে গত হয়েছে সেই সম্পর্কে লায়লা বেগমের কোনো চেতনা নেই। স্বামীকে পাশে পেয়ে দিন দুনিয়ার সব ভুলে বসেছে। পান সাজিয়ে স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে, বাড়িতে নয়া কুটুম আসছে। অনিত্রিকের শ্বশুর বাড়ির লোক। কথা বলছিলে? ফিরোজ নিরুত্তর হয়ে পান মুখে পুরে নেয়। লায়লা বেগমও মুচকি হেসে পান মুখে পুরে রসালো পানের স্বাদের সাথে গল্প জুড়ে বসে। আফিয়া বাড়ি ফিরে সন্ধ্যার পরে। আজ মোল্লা বাড়ি নিস্তব্ধ। নীরবতায় জানান দিচ্ছে বাড়ির সকলের মনের অবস্থা। আফিয়ার হাতে মিষ্টির রিপোর্ট। লায়লা বেগম সেই সময়ে ঘর থেকে বের হয়ে আসেন। আফিয়াকে তার পছন্দ হয়নি। শ্বশুরের মুখের ওপর কিছু বলতে পারেননি তিনি, কিন্তু আজ তো হুকুম জারি করার মতো কেউ বেঁচে নেই। অনেকদিন পর রাজ্যের রাজা ও রাজত্ব তার হাতের মুঠোয়। একটু হুকুম মতো না চালালে হয় নাকি? লায়লা বেগমের মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। সে এগিয়ে এসে বলতে শুরু করে, বুড়া মরে যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে গেছে নাকি নাকি এই বাড়ির গুপ্তধন সম্পর্কে জানিয়ে দিয়ে গেছে? লায়লা বেগমের কথায় রসিকতা ছাপ স্পষ্ট। আফিয়ার এই মুহূর্তে লায়লা বেগমের কথা পছন্দ হয়নি। সে লায়লা বেগমকে উপেক্ষা করে দুতলা ডিঙিয়ে উপরে উঠে সরাসরি অন্তিকের ঘরে প্রবেশ করে। সেখানে মিষ্টির দাদির থেকে জানতে পারে তারা অন্য ঘরে আছে। আফিয়া দেরি না করে পিয়াসের ঘরে চলে যায়। পথে পিয়াসের সাথে দেখা হয় আফিয়ার। রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করায় সব খুলে বলে সে। পিয়াস রিপোর্ট শুনে মুখে হাত দেয়। এমনটাও কি হতে পারে? কলি তাদের সমস্ত কথা শুনে দৌড়ে লায়লা বেগমকে জানাতে চলে যায়। মিষ্টিকে বুকের সাথে মিশিয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অন্তিক। দাদার মৃত্যু অন্তিকের সাথে মিষ্টির মনেও প্রভাব ফেলেছে। দুজন দুজনের ছায়া হয়ে পাশে রয়েছে। অন্তিকের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। দাদার জন্য মন খারাপ লাগছে তার। মিষ্টি বুঝতে পেরে বলতে শুরু করে, দাদা আমাদের মাঝে নেই অন্ত, কিন্তু ওনার বলা প্রতিটা কথা, আদেশ উপদেশ আমাদের সাথেই রয়েছে। গতকাল রাতেও না সব ঠিক ছিল চন্দ্রিমা? হঠাৎ কি হয়ে গেল? এক রাতের মধ্যে সব শেষ? মিষ্টি অন্তিকের কথায় ভাবনায় পড়ে যায়। সত্যি তো, দাদার হঠাৎ মৃত্যু কেউ কাম্য করেনি। দাদা রাতেও সুস্থ ছিল। মিষ্টি চোখ বন্ধ করে নাজিমুদ্দিনের শেষ দেখার স্মৃতি স্মরণ করে। নাজিমুদ্দিনের খোলা চোখ, হাতের শক্ত মুঠো ও এলোমেলো ভাবে শোয়া স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না তার কাছে। মিষ্টির ভাবনার মাঝেই আফিয়া ও পিয়াসের আগমন ঘটে। অন্তিক ও মিষ্টিকে একসাথে দেখতে পেয়ে দুজনেই চোখ বন্ধ করে বলে, এবার আলাদা হওয়ার সময় হয়েছে দেবু সাহেব। 10 মাস বইয়ের কাছাকাছি আসা নিষেধ আপনার জন্য। অন্তিক কিছু বুঝতে পারছে না। মিষ্টি কিছু একটা বুঝতে পেরে মুখে হাত রাখে। তার ছলছল চোখ ও হাস্যোজ্জ্বল মুখশ্রী জানান দিচ্ছে তার খুশির মুহূর্ত। অন্তিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে আফিয়া রিপোর্টখানা অন্তিকের হাতে দিয়ে বলে, নতুন অতিথির আমন্ত্রণের আয়োজন করো দেবু সাহেব, তুমি বাবা হতে চলেছ। অন্তিক অবিশ্বাসের দৃষ্টিতে আফিয়ার দিকে তাকিয়ে কাঁপা হাতে রিপোর্টখানা উল্টিয়ে দেখে। আফিয়ার কথা সত্য, মিষ্টি 1.5 মাসের প্রেগনেন্ট। ইউরিন ও ব্লাড টেস্টের রেজাল্টও পজিটিভ। অন্তিকের হাত থেকে রিপোর্ট পড়ে যায়। সে জমিনে হাঁটু গেড়ে স্তব্ধ বনে যায়। আফিয়া হতবিহ্বল হয়ে প্রশ্ন করে, তুমি খুশি না অন্তিক? অন্তিক কাঁপা স্বরে উত্তর দেয়, এটা কিভাবে সম্ভব? আকস্মিক দরজা খোলার আওয়াজে সকলে ভয় পেয়ে যায়। লায়লা বেগম এসেছে, তার মুখশ্রীতে ভীতি বিদ্যমান। পেছনেই কলি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছে, যেন সে সুযোগ পেলে মিষ্টিকে চোখের আগুনে ভস্মীভূত করে দেবে। লায়লা বেগম নিচু হয়ে রিপোর্ট হাতে নেয়। কলির দিকে এগিয়ে দিয়ে বলে, পড়ে শোনা কি লেখা আছে। কলি রিপোর্ট পড়তে শুরু করে। মিষ্টি 1.5 মাসের প্রেগনেন্ট? লায়লা বেগম কিছু একটা ভেবে বিকট শব্দে হাসতে শুরু করে। এরপর ঠাট্টার ছলে বলে, কার পাপের ফল তোর মিষ্টি সতী বইয়ের পেটে অন্তিক? তুই না কখনো বাবা হতে পারবি না। অন্তিকের চোখের সামনে অন্ধকার, লজ্জায় হীনতায় মাথা নুয়েছে তার। একজন পুরুষের অক্ষমতার কারণ ভীষণ লজ্জাজনক। এত বছর সে তার জীবনের সত্যটা মনের কুঠায় লুকিয়ে রেখেছিল। সে জানতো একদিন না একদিন সত্য প্রকাশ পাবে।
তাই বলে এভাবে? মিষ্টি ও নির্বিকার অন্তিকের চোখে কি সে অপরাধী হয়ে গেছে? কিন্তু সে তো নির্দোষ, তার পেটের সন্তান অন্তিকেরই।